সুপ্রভাত সবাইকে। আজ থেকে মেন্টাল হেলথ অফ নার্সিং এর টপিক নিয়ে আলোচনা করব। মেন্টাল হেলথ সাবজেক্টটা সবারই খুবই বাজে একটা সাবজেক্ট লাগে। আমিও যখন কলেজ লাইফে ছিলাম মেন্টাল হেলথ আমার খুবই অপছন্দের একটা সাবজেক্ট ছিল। স্টুডেন্টদের সবার কাছেই তাই হয়, কারণ এটা ঠিকঠাক ভাবে গাইডেন্স আর পড়াশোনার অভাবে। তাই মেন্টাল হেলথের কিছু টপিক এবং বলতে গেলে পুরো টপিকটাই, পুরো সিলেবাসটাই সম্পূর্ণভাবে কভার করানো হবে আমার এই চ্যানেল স্মার্ট নার্সিং স্টাডিতে। সুতরাং আজকে প্রথম দিন ইন্ট্রোডাকশনে কিছু ক্লাস নিয়ে শুরু করব। ইন্ট্রোডাকশন নিয়ে শুরু করা যাক। প্রথমেই আমরা সবাই জানি যে হেলথ কি। হেলথের ডেফিনেশন আমাদের নার্সিং লাইফের প্রথমেই শুরু হয়, যেটা দিয়েই আমাদের নার্সিং লাইফ শুরু হয়। সেটা কি না, ইট ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মিয়ারলি অ্যাবসেন্স অফ ডিজিজ অর আনফার্মিটি। তাহলে এর মধ্যে কি কি থাকে? ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। এই তিনটে জিনিস যদি প্রত্যেকটা মানুষের মধ্যে ঠিক থাকে, তাহলে আমরা তাদের বলি যে মানুষটা সুস্থ, সব দিক থেকেই সুস্থ। কারণ সে ফিজিক্যালি ফিট, মেন্টালি ফিট এবং সোশ্যালি সে ওয়েলবিং থাকে সবার সাথে। ফিজিক্যালি ফিট বলতে তার শরীরে কোনো রকম রোগ ব্যাধি বা নানা রকম সমস্যা যেগুলো হয়ে থাকে সেগুলো নেই। মেন্টালি স্বাস্থ্যের দিকে আমরা বেশিরভাগ মানুষ আছি খেয়ালই করি না, কেননা আমরা সবাই ফিজিক্যালের দিকেই ব্যস্ত থাকি। মেন্টাল হেলথের উপরে আমাদের নজরই আসে না, কারণ জিনিসটা আমরা খুব সামান্য জিনিস হিসাবে দেখি। কিন্তু মেন্টাল হেলথ মোটেও মানুষের কাছে একটা সামান্য জিনিস নয়, সেটি অনেক বড় একটা ফ্যাক্টর। কিন্তু সেটার দিকে আমরা খেয়াল করি না বলেই বেশিরভাগ মানুষ আমরা মেন্টালি আনহেলদি বা ডিজিজে ভুগি। এবার আমাদের বুঝতে হবে যে ডিজিজ কি, ডিসঅর্ডার কি আর ডিসএবিলিটি কি, তিনটে জিনিস সম্পূর্ণরূপে আলাদা। যেমন ডিজিজ, ডিজিজ কি? ডিজিজ বলতে আমরা বোঝাই কি, দুটো যদি আমরা ভাঙি, যে ডিস আর ইজ। ডিস বলতে ডিসকমফোর্ট, ইন, ইজ মানে আমাদের শরীরে ধরো কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস ইনক্লুডেড হলো, এবং সেটার জন্য আমাদের শরীরের যে কমফর্টনেস থাকে সেটা যদি আনস্টেবল হয়, সেটাই যদি কোনো রকম অসুবিধা তৈরি হয়, তখন সেই পরিস্থিতিটাকে আমরা বলি কি না, এটা ডিজিজ পরিস্থিতি। এবং ডিসঅর্ডারটা কি জিনিস? ডিসঅর্ডার বলতে বোঝায় কোনো কিছু অর্ডারে যদি সমস্যা হয়। ডিসকমফোর্ট ইন অর্ডার, ডিসকমফোর্ট ইন অর্ডার মানে কোনো একটা সমস্যা আমাদের শরীরে তৈরি হয়, বা কোনো রকম নর্মাল একটা অর্ডার যে চলে আমাদের শরীরে, সেটাই যদি কোনো রকম ডিস্টারবেন্স হয়, তাহলে আমরা সেটাকে ডিসঅর্ডার বলে থাকি। আর ডিসএবিলিটিটা কি জিনিস? ডিসএবিলিটি বলছে কোনো একটা পরিস্থিতিতে যদি সেই কাজটা সে করতে সামর্থ্য না হয়, তার এবিলিটি যদি কোনো কারণে নষ্ট হয়, তাহলে সেটাকে আমরা ডিসএবিলিটি বলি। যেমন ধরো কোনো একটা সে হাঁটতে পারে, চলতে পারে, তার কোনো কারণে কোনো পরিস্থিতিতে পা কাটা গেছে, সে সেই যে অর্ডারটা চলছিল সেটা এবিলিটিটা সে নষ্ট হয়ে গেছে, তখন তাকে আমরা বলি ডিসএবিলিটি। তিনটে পরিস্থিতিই আলাদা, তাহলে ডিজিজ, ডিসঅর্ডার আর ডিসএবিলিটি কি তোমরা বুঝতে পারবে। এবং পরে আসি, এই মেন্টাল হেলথ বুঝতে গেলে আমাদের দু রকম জিনিস বুঝতে হবে। একটা হলো ব্রেন কি, ব্রেন কি আর মাইন্ড কি, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, আবার বলতে গেলে একই জিনিস। ব্রেন কি না, ব্রেন হলো একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, যেটা মধ্যে নানা রকম জিনিস আছে এবং সেটা দিয়ে পুরো পুরো জিনিসটা চালানো হয়। এটা একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। আর মাইন্ড কি? মাইন্ড হলো আমাদের মেন্টাল একটা প্রসেস, আমরা যে নানা রকম চিন্তা করি, এটা একটা মেন্টাল প্রসেস।
আমরা যে নানা রকম চিন্তা করি, আমাদের যে মেমোরি, আমাদের যে বিহেভিয়ার, আমাদের থিঙ্কিং, মানে আমরা যে চিন্তা করি, আমাদের বিহেভিয়ার, আমরা কারোর সাথে কিরকম আচরণ করব, কিরকম পরিস্থিতিতে কিরকম আমাদের জিনিস করা উচিত, আমাদের কোনো কিছু স্মৃতি যেগুলো আমাদের মাথার মধ্যে থাকে, যেগুলো আমাদের ব্রেনের মধ্যে থাকে, মাইন্ডের মধ্যে থাকে, সেগুলো কি করে আমরা করব, সবকিছু পরিস্থিতিতে সেই যে চিন্তা ভাবনা করার থিঙ্কিং, সেগুলোকে আমরা বলি মাইন্ড। ঠিক আছে, তাহলে ব্রেন কি জিনিস বুঝতে পারলে আর মাইন্ড কি জিনিস বুঝতে পারলে। এরপর আমাদের ইন্ট্রোডাকশন পার্টে মেন্টাল হেলথের আমাদের দু রকম জিনিস পড়তে হয়, একটা হলো সাইকোলজি আর একটা হলো সাইকিয়াট্রি। এবার দুটো জিনিস আমাদের বুঝতে হবে যে সাইকোলজি কি জিনিস। সাইকোলজি, সাইকোলজি কি জিনিস আর সাইকিয়াট্রি কি জিনিস। সাইকিয়াট্রি, সাইকিয়াট্রি কি জিনিস আর সাইকোলজি কি জিনিস, দুটো কিন্তু একই জিনিস নয়। সাইকোলজি হলো, এটা একটা মেডিকেল সায়েন্সের ব্রাঞ্চ, যেটাতে যে সমস্ত ব্রেনের নর্মাল ফাংশন সেগুলো ফাংশনই হয়। তাহলে কি বললাম, যে এটা হচ্ছে একটা মেডিকেল সায়েন্সের ব্রাঞ্চ, মেডিকেল সায়েন্স ব্রাঞ্চ, যেটা দিয়ে আমাদের নর্মাল ফাংশন গুলো, নর্মাল ফাংশন অফ ব্রেন, আমাদের নর্মাল ফাংশন অফ ব্রেন গুলো পরিচালিত হয়। সেগুলো আমাদের নর্মাল ফাংশন অফ ব্রেন কি জিনিস, না আমাদের যে সমস্ত হ্যাবিট, আমাদের প্রত্যেক দিনের অভ্যাস, মেমোরি, আমাদের জাজমেন্ট, কোনটা ঠিক কোনটা ভুল, সেই সমস্ত জিনিসগুলো যেগুলো দিয়ে আমাদের পরিচালনা হয়, সেই মেডিকেল সায়েন্স অফ ব্রাঞ্চকে কি বলা হয়, না সাইকোলজি বলা হয়। আর সাইকিয়াট্রি কি জিনিস, না আমাদের ইট ইজ এ ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স, এটাও একটা মেডিকেল সায়েন্সেরই ব্রাঞ্চ, কিন্তু এটাই আমাদের যে মেন্টাল ডিসঅর্ডার বা ইলনেস যেগুলো থাকে, যেমন তোমার মেন্টাল হেলথে নানা রকম প্রবলেম, মানসিক স্বাস্থ্যে তো নানা রকম প্রবলেম আছে, সেই প্রবলেম গুলো, সেই তার সম্বন্ধীয় স্টাডি, ডায়াগনোসিস, সেগুলো কিভাবে ট্রিটমেন্ট করব এবং কিভাবে সেগুলো প্রিভেনশন করা যায়, তার যে সমস্ত পড়াশোনা হয় সেটাকে বলা হয় সাইকিয়াট্রি। তাহলে এটা আমাদের কি হলো, স্টাডি, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, আর কি বললাম প্রিভেনশন, এগুলো হচ্ছে মেন্টাল হেলথের যে ডিসঅর্ডার গুলো থাকে, ডিসঅর্ডার রিলেটেড, মানে এটা নর্মাল আর এটা অ্যাবনর্মাল, দুটো আলাদা জিনিস, দুটো আলাদা জিনিস দুই ভাবে পরিচালনা হয়। তাহলে আমাদের জানতে হবে আর কিছু জিনিস আছে, কিছু এক্সট্রা সাল আছে যেগুলো আমাদের মনে রাখতে হয়, কারণ সাইকিয়াট্রিক মেন্টাল হেলথ যখন থেকে শুরু হয় তখন থেকে যে সমস্ত জিনিস প্রথম থেকে যারা চালু করেছিল তাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হয়, সেগুলো না জেনে তো আর মেন্টাল হেলথ এগোনো যায় না, তাই সেগুলো মনে রাখাটাও জরুরি। যেমন প্রথমে আসে যে সাইকিয়াট্রি ওয়ার্ডটা কে তৈরি করে, কে কয়েন করেন, এই যে সাইকিয়াট্রি, সাইকিয়াট্রি, এই ওয়ার্ডটা কে প্রথমে কয়েন করেন জোহান ক্রিশ্চিয়ান রেল, জোহান ক্রিশ্চিয়ান রেল, ইনি প্রথম এই সাইকিয়াট্রি ওয়ার্ডটা তৈরি করেন। কত সালে, না 1808 সালে। এটা ইম্পর্টেন্ট, এটা নানা রকম পরীক্ষাতেও আসে, পরীক্ষায় আসে বলতে নানা রকম নার্সিং যে সমস্ত রিলেটেড এক্সাম আছে সেগুলোতে আসে, এবং জিএনএম এর পরীক্ষাতেও কিছু কিছু সময় এমসিকিউ, বা বিএসসি পরীক্ষায় নানা রকম এমসিকিউ, সে সমস্ত পরীক্ষাতেও দেয় যে সাইকিয়াট্রি ওয়ার্ডটা প্রথম কে তৈরি করেন। আর এই যে সাইকিয়াট্রিকের ফাদার বলা হয়, ফাউন্ডিং ফাদার অফ সাইকিয়াট্রি কাকে বলা হয়, না সিগমন্ড ফ্রয়েড। এটা সবাই জানি, আমরা আমরা যেহেতু মেন্টাল হেলথ পড়ি এই জন্য সবাই জানি যে সিগমন্ড ফ্রয়েড, FRU, সিগমন্ড ফ্রয়েড প্রথমে এই, তাকে বলা হয় ফাদার অফ মেন্টাল হেলথ।
ফাদার অফ সাইকিয়াট্রি বলা হয়। আর মাদার অফ সাইকিয়াট্রি কাকে বলা হয়? ফাদার জানলাম, মাদারটাও তো জানা উচিত। এরা এরাই প্রথমে আবিষ্কার করে যে মেন্টাল হেলথ কি জিনিস। তাহলে মাদার অফ সাইকিয়াট্রি কি? না, হেলদিগার্ড পেপলিন। হেলদিগার্ড পেপলু, এটা হলো ফাদার আর এটা হলো মাদার সাইকিয়াট্রিক। এরা দুজন সাইকিয়াট্রিক জিনিসটার ফাদার এবং মাদার। আর আমরা যদি বলি ফাদার অফ আমেরিকান সাইকিয়াট্রি কি, কারণ আমেরিকানের সবকিছুই কালচার আলাদা, ওরা সবকিছু একটু অন্য ধরনের করে। তাই আমেরিকানদের কালচারের সাথে সাথে ওরা ফাদারটাকেও ওরা চেঞ্জ করে নেয়। যেটা হচ্ছে তোমার আমেরিকান কালচারে যদি বলো যে বেঞ্জামিন রাশ হচ্ছে, ওরা ধরে যে বেঞ্জামিন রাশ হচ্ছে সাইকিয়াট্রিকের ফাদার, তাই ওদের ক্ষেত্রে আলাদা। কিন্তু ওভারঅল যদি দেখো না, ফাউন্ডিং ফাদার অফ সাইকিয়াট্রি তাহলে সিগমন্ড ফ্রয়েড। আর আমেরিকান ফাদার অফ নার্সিং বা ফাদার অফ আমেরিকান সাইকিয়াট্রি যেটা বলো, সেটা হচ্ছে বেঞ্জামিন রাশ। হলো তাহলে এই জিনিসটা কি। আর প্রথম যদি বলে যে ফার্স্ট সাইকিয়াট্রিক নার্স কে, আমরা তো জানি সাইকিয়াট্রিক সম্বন্ধে অনেক কিছু পড়তে হবে, কিন্তু যদি এই যে নার্স, তো আমাদের প্রথম নার্স সবাই জানে যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল হলো আমাদের প্রথম নার্স। আর যদি বলা হয় যে সাইকিয়াট্রিকের ক্ষেত্রে নার্স প্রথমে কে ছিল, তাহলে সেটাকে বলা হবে লিন্ডা রিচার্ড। লিন্ডা রিচার্ড হলেন আমাদের প্রথম সাইকিয়াট্রিক নার্স। হলো তাহলে এই পর্যন্ত। তারপরে আসে যে আমরা মেন্টাল হেলদি কাকে বলবো আর মেন্টাল ইলনেস কাকে বলবো, কি ধরনের মানুষদের আমরা মেন্টাল হেলদি বলবো আর কি ধরনের মানুষদের আমরা মেন্টাল আনহেলদি পার্সন বলবো। আমরা মেন্টালি হেলদি কাদের বলবো? মেন্টালি হেলদি, মেন্টালি হেলদি কাদের বলবো? না, এই ধরনের ব্যক্তিদের বলবো যারা কিনা সমস্ত জিনিস, যেমন এক্সটার্নাল আর ইন্টারনাল, দু ধরনের স্ট্রেসকে ফুল এফিসিয়েন্সির সাথে কন্ট্রোল করতে পারে। যেমন যে কোনো পরিস্থিতিতে তারা দুর্বল হয় না। ধরো কোনো একটা সমস্যা তৈরি হলো, সেই সমস্যা তারা কিভাবে হ্যান্ডেল করবে, সেই সময় ভেঙে না পড়ে, কোনো রকম বিপদ না বুঝে তারা যদি ঠিকঠাক ভাবে প্রত্যেকটা জিনিস হ্যান্ডেল করতে পারে এবং সঠিক সিদ্ধান্তের সাথে, তাহলে আমরা সেই ব্যক্তিকে বলবো যে সেই মানুষটা মেন্টালি হেলদি। কারণ তার মধ্যে সমস্ত রকম ক্ষমতা আছে জিনিসটাকে প্রোটেক্ট করার। আমরা একটা জিনিস শিখি না নার্সিং এ, যে অ্যাডজাস্টমেন্ট ইজ দ্য বেস্ট এডুকেশন, এটা কিন্তু আমাদের সবসময় শেখানো হয়। আর এই অ্যাডজাস্টমেন্ট করতে যে সমস্ত পরিস্থিতিতে পারে, তাদের আমরা বলি মেন্টালি হেলদি পার্সন। আর মেন্টালি ইলনেস বা আনহেলদি পার্সন কাকে বলবো? ঠিক এর অপোজিট, যারা ঠিকঠাক ভাবে এটা পরিচালনা করতে পারে না বা যে কোনো পরিস্থিতিতে ঘাবড়ে যায়, তার ঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না, তাদের আমরা বলবো মেন্টালি আনহেলদি পার্সন বা মেন্টাল ইলনেস পার্সন। মেন্টাল ইলনেস পার্সন, যে এরা সমস্ত কন্ডিশনটাকে ঠিকঠাক ভাবে স্ট্রেসের সাথে লিড করতে পারে না, যে কোনো স্ট্রেস আসলেই তারা ঘাবড়ে যায় যে কোনো পরিস্থিতিতে। আর সেই সমস্ত পার্সনদের আমরা মেন্টালি ইলনেস বা আনহেলদি পার্সন বলবো। হেলথের কিছু ইন্ডিকেটর আছে, এটা হেলথ ইন্ডিকেটরটা, ইন্ডিকেটর মানে কি? ইন্ডিকেটর মানে ইন্ডিকেট করে কোনো একটা পরিস্থিতি, যেটা হচ্ছে যে সেই মানুষটা, এই যে এই গুণগুলো যদি একটা মানুষের মধ্যে থাকে, তাহলে সেই মানুষটি সুস্থ এবং সেই মানুষটা আনহেলদি নয়। সেটা হচ্ছে হেলথ ইন্ডিকেটর। এটাও একজন বলে যান, এটা একজন ব্রিটিশের বিজ্ঞানী, মানে সাইকিয়াট্রিক ছিলেন তিনি। তিনি হচ্ছেন জোহারডান। জোহারডান বলে একজন ছিলেন। জোহারডান, জোহারডান বলে একজন ছিলেন, তিনি এই হেলথ ইন্ডিকেটরটা বলেন 1953-তে। কি কি ইন্ডিকেটর সেগুলো? না, কারেক্ট থিঙ্কিং অফ সেলফ, কারেক্ট থিঙ্কিং, কারেক্ট থিঙ্কিং অফ সেলফ,
মানে কি না নিজের ব্যাপারে ভালো কিছু ভাবা, যে যে কোনো পরিস্থিতিতে সে এইটা ভাবতো, মানে সবাই যদি ভাবে যে নিজের পরিস্থিতিতে না আমি ভালো এবং আমি যেটা করছি ঠিক করছি, তাহলে সে একজন মেন্টালি হেলদি পার্সন। তবে এমন নয় যে আমি কাউকে খুন করে আসলাম তা আমি সেটা ঠিক করেছি, তাহলে সেটা না। যে কোনো পরিস্থিতিতে যে কোনো ভাবে যদি সে নিজের প্রতি ঠিক আস্থা রাখে এবং ঠিক সঠিক সিদ্ধান্ত নেয়, তাহলে সে একজন মেন্টালি হেলদি পার্সন। 5টা ইন্ডিকেটর দিয়েছিলেন, তার মধ্যে প্রথমটা হলো কারেক্ট থিঙ্কিং অফ সেলফ, দ্বিতীয়টা হলো গ্রোথ ডেভেলপমেন্ট অ্যান্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন। গ্রোথ ডেভেলপমেন্ট অ্যান্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যে নিজের প্রতি যে একটা গ্রোথ, যে কোনো কাজ বা পরিস্থিতিতে আসলো, কোনো একটা পোস্ট সে ধরো অ্যাচিভ করলো এবং সে সেই পরিস্থিতিতেই থেমে থাকলো, তার অন্য কোনো আর পদোন্নতি করার ইচ্ছা নেই বা এগোনো জীবনে কোনোভাবে এগোনোর ইচ্ছা নেই, আমার যা হয়তো হলো আর বেশি কিছু অত দরকার নেই, যার চিন্তা ভাবনা এখানেই থেমে থাকবে, সে কোনোদিন মেন্টালি হেলদি পার্সন হবে না। যার চিন্তা ভাবনা থাকবে শুধু প্রসারী, যে আমি এটা তো অ্যাচিভ করলাম এবং পরবর্তী কাজে আমাকে আরো বেশি অ্যাচিভ করতে হবে, এই যদি চিন্তা ভাবনা থাকে বা এই যদি চিন্তা ভাবনা যার থাকে, তারাই হচ্ছে মেন্টালি হেলদি পার্সন। একটা সামান্য পরিস্থিতি নিয়ে যারা পড়ে থাকে বা যে কোনো কাজে কিছু হলো সেটা নিয়েই পড়ে থাকলো আর তার সে এগোনোর সে বেরোনোর কোনো চিন্তা ভাবনাই করলো না, তাহলে সেটা আনহেলদি একটা সিচুয়েশন। এরপরে আসি ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি কি? ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি জিনিসটা কি? ইন্টিগ্রিটি হচ্ছে সব কাজ সে ব্যালেন্স করে করে, যে তার ঘাড়ের ওপরে কোনো একটা কাজ করলো, সেই জিনিসটা ব্যালেন্স করে করতে পারলো না, যে কোনো পরিস্থিতি সে ঘাবড়ে গেল যে এটা আমাকে এটা করতে হবে, আমাকে একসঙ্গে ধরো কলেজ লাইফে যেমন হয় আমাদের একটা অ্যাচিভমেন্ট দেয়, যে আমাদের একটা কোনো পরিস্থিতিতে এই প্রজেক্টটা জমা দিতেই হবে এবং তার সঙ্গে কালকে আবার এতগুলো ক্লাসের পড়াও করে যেতে হবে, তাহলে সে জিনিসটা নিয়ে ঘাবড়ে যায় যে আমি কখন পড়বো আর কখন প্রজেক্ট করব, কখন কি করব। কিন্তু সে যদি তার সময় নিয়ে সময় বাঁচিয়ে সবকিছু করে এবং সবকিছু ব্যালেন্স করে করে, সেই পরিস্থিতিটাকে বলা হয় ইন্টিগ্রিটি, যে সে সব কাজে সমানভাবে ব্যালেন্স ভাবে করছে। অটোনমি কি? অটোনমি হচ্ছে, এরপরে আসে অটোনমি। অটোনমি জিনিসটা কি? অটোনমি জিনিসটা হচ্ছে সেলফ ডিসিশন নেওয়ার ক্ষমতা। অটো বলতে যে ধরুন যে কোনো জায়গায় যদি অটো থাকে তাহলে মনে করবে যে নিজে নিজে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতাটাকে বলা হয় অটোনমি। যেমন সমস্ত কাজে নিজের ডিসিশন, মানে বড় ছোটবেলায় না, একটা বাচ্চা সে তো আর নিজের ডিসিশন নিতে পারে না, কিন্তু যদি সে অ্যাডাল্ট হয় এবং তার নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই, তাকে ডিপেন্ড করতে হয় অন্য কিছুর ওপরে, তার বাবা মায়ের ওপরে, যে পরিবার পরিজনের ওপরে, যে তারা আগে বলুক তারপরে আমি এই জিনিসটা করব। কিন্তু সেটা নয়, সেটা নয়। এটা হচ্ছে নিজের যে কোনো কাজের ক্ষমতা, নিজের যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা, তার নিজেকে রাখতে হবে যে এই পরিস্থিতিতে আমি নিজে কি করতে পারি, আমি লোকের কাছ থেকে শুনে নয়। লোকের কাছ থেকে 100% গুরুজনদের কাছে শোনা উচিত, উচিতও আবার না উচিতও, কিছু কিছু ক্ষেত্রে নিজেকেই ডিসিশন নিতে হয়। এই যে পরিস্থিতিটা যদি তার মেন্টালি সুস্থ হয়, তাহলে সে নিজের ডিসিশন নিজে নিতে পারে। এই যে সেলফ ডিসিশন নেওয়ার ক্ষমতা, এটাকেই বলা হয় অটোনমি। আর আর একটা পয়েন্ট আছে যেটা হলো এনভায়রনমেন্টাল মাস্টারি। এনভায়রনমেন্টাল মাস্টারি, এটা কি জিনিস? এটা হলো পাওয়ার অফ অ্যাডজাস্টিং অ্যান্ড লিভিং হ্যাপি। যে কোনো কাজে আমি বললাম না যে অ্যাডজাস্টমেন্ট ইজ দ্য বেস্ট এডুকেশন শেখানো হয়, তাই সমস্ত পরিবেশ পরিস্থিতিতে যদি তার অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা থাকে, তাহলে আমরা তাকে মেন্টালি হেলদি পার্সন বলি। তাহলে এই যে 5টা ইন্ডিকেটর আমি কি কি বললাম না, প্রথমে কারেক্ট থিঙ্কিং অফ সেলফ, গ্রোথ ডেভেলপমেন্ট তা ঠিকঠাক, এবং ইন্টিগ্রিটি, অটোনমি, এনভায়রনমেন্টাল মাস্টারি, এই যে কোনো এই 5টা জিনিস যদি কোনো মানুষের মধ্যে ইন্ডিকেটর থাকে, তাহলে আমরা তাদেরকে সুস্থ মানুষ হিসাবে ধরি, যে সে মানুষটা মেন্টালি হেলদি। ঠিক আছে? এর পরেরটা আসে কি না, মেন্টালি ইলনেস বা ডিসঅর্ডার যে আমাদের হয় তার কিছু কারণ থাকে। একটা মানুষ তো হট করে অসুস্থ হয়ে যায় না, তার নিশ্চয়ই কোনো একটা কারণ থাকে যার জন্য সে মানুষটা আজকে এমন অসুস্থ। তোমরা মেন্টাল হেলথে পোস্টিং পাবে যে কোনো হসপিটালে, মেন্টাল হসপিটালে, সেখানে গিয়ে নানা রকম পেশেন্ট তোমরা দেখতে পাবে, অবজারভেশনে দেখতে পাবে
যে তারা কোনো রকম ভাবে সুস্থ নয়, তারা অসুস্থ বলেই, মেন্টালি অসুস্থ বলেই তারা সেই জায়গায় এসেছে। এবং কেন অসুস্থ তার অনেক, প্রত্যেকটা মানুষের পিছনে দেখবে এক একটা কাহিনী আছে, যে সে এই কারণে অসুস্থ, সে ওই কারণে অসুস্থ, বা কারোর কিছু একটা কোনো না কোনো কাটে কোনো একটা শখ পেয়েছিল, তার থেকে সে আজকে মেন্টালি আনহেলদি। তাই এরকম কোনো পরিস্থিতিতে তার হয়তো ব্রেনের ওপরে, তার মাইন্ডের ওপরে কোনো রকমের চাপ পড়েছে, বা কোনো কারণে তার এই জিনিস আজকে এই পরিস্থিতিতে তার আজকে ওই হসপিটালে ভর্তি হতে হয়েছে, এবং সেখান থেকে আস্তে আস্তে ট্রিটমেন্ট করে তারা রিলিজও পায়। কিন্তু এই তার কারণ প্রচুর থাকে, প্রত্যেকটা মানুষের পিছনে একটা আলাদা আলাদা কাহিনী থাকে, যার জন্য মেন্টালি আজকে মানুষ এতটা আনহেলদি। শুধুমাত্র হসপিটালেই যে আমরা দেখি মেন্টালি আনহেলদি পার্সন ভর্তি, তা কিন্তু নয়। আমাদের সমাজ মাধ্যমে যখন তুমি পড়বে যে মেন্টালি হেলথ কি, মেন্টালি তখন দেখবে নিজের সাথে রিলেট করতে পারবে জিনিসগুলো, যে এই জিনিসটা তো আমার মধ্যেও হয়, তাহলে আমিও কি মেন্টালি আনহেলদি। এই নিজের মধ্যে দেখবা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু আনহেলদি জিনিস থাকে, এবং আমরা এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করি না, তাই প্রত্যেকটা মানুষ এখন মেন্টালি অসুস্থ হয়ে যাচ্ছে। এবার এই কারণটা কি কি, প্রত্যেকটা কারণ আছে, কিছু কিছু কারণ, যেমন প্রথম কারণটা হলো বায়োলজিক্যাল কজ। বায়োলজিক্যাল কজ, বায়োলজিক্যাল, এই জিনিসটা কি বায়োলজিক্যাল না, এটা হচ্ছে হেরিডিটি থেকে আসে। ধরো তার দাদু বা তার বাবা কোনো কারণে অসুস্থ ছিল মেন্টালি, বা তার জেনেটিক্যালি এই জিনিসটা আসে। কিছু কিছু ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে তার হেরিডিটারি এই জিনিসটা আসে, যে তার হয়তো দাদু বা বাবা কোনো কারণে অসুস্থ ছিল মেন্টালি, তারপরে তার জেনারেশন ওয়াইজ তার ছেলেও বা নাতি নাতনিরা কিছু কিছু তাদের মধ্যে এই জিনিসটা কাজ করে, একটু আনহেলদি কাজ করে মেন্টালি। দু নাম্বার কি না, ব্রেন ড্যামেজ, কোনো কারণে ধরো কারোর অ্যাক্সিডেন্ট হলো রাস্তায় যেতে গিয়ে, বা কোনো কারণে ট্রমার কারণে তার ব্রেনের উপরে কোনো রকম ট্রমা হলো, তার ফলে সে হচ্ছে মেন্টাল হয়ে গেল। ব্রেন ড্যামেজ, কোনো ট্রমার কারণে বা কোনো অ্যাক্সিডেন্টের জন্য একটা মানুষ মেন্টালি আনহেলদি হতে পারে, তার মানসিক ভাবে সমস্যা হতে পারে। 3 নম্বর কারণ কি না, নিউরো ট্রান্সমিটার বা হরমোন, যেটাকে আমরা বলি যে নিউরো ট্রান্সমিটার আর হরমোন। নিউরো ট্রান্সমিটার আর হরমোন, এটা কি জিনিস না, আমাদের শরীরে নানা রকম হরমোন সিক্রেশন হয়, এবং ব্রেন অনেক কেমিক্যাল প্রডিউস করে হরমোন রিলেটেড, সেইগুলোর কোনোটার ইনক্রিজের জন্য কোনোটার ডিক্রিজের জন্য আমাদের নানা রকম সমস্যা হয়। যেমন তোমরা জানবে, পড়তে পড়তেই জানবে যে ম্যানিয়া হয় কি কারণে, যে সেরোটোনিন বলে একটা হরমোন রিলিজ হয়, তার হঠাৎ করে মানে ইনক্রিজ হওয়ার কারণে ম্যানিয়া হয়, আবার তার হঠাৎ করে ডিক্রিজের কারণেও কিন্তু ডিপ্রেশনে হয়, সে মানুষের ডিপ্রেশনে চলে যায়। আর আর গাবা বলে একটা হরমোন আছে, এরকম প্রচুর হরমোন আছে যেটা নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে, সেগুলোর বাড়া এবং কমার ফলে ব্রেনের আমাদের নানা রকম সমস্যা হয়। গাবা হরমোন যেমন যদি ডিক্রিজ হয়, তাহলে একটা মানুষ অ্যাংজাইটিতে ভুগে, অ্যাংজাইটি, তার যে কোনো কাজে ভয় ভীতি, মানে সঙ্গে সঙ্গে তার হাত পা কাঁপা, কোন প্যানিক অ্যাটাক আসা, এই সমস্ত নানা রকম কাজ হয়। 4 নাম্বার কি, 4 নাম্বার হচ্ছে নানা রকম ফিজিওলজিক্যাল চেঞ্জেস। এটা তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবে যারা তোমার উম, যারা তোমার কি বলবো, প্রেগনেন্ট মাদার বা বাচ্চা সবে হয়েছে, ফিজিওলজিক্যাল চেঞ্জেস, ফিজিওলজিক্যাল চেঞ্জেস, এটা কি না, প্রেগনেন্সি রিলেটেড যে সমস্ত মাদার আছে যাদের বাচ্চা হয়েছে, হয়তো তারা অল্প বয়স, বাচ্চা এক্ষুনি চায়নি, তাদেরকে বাড়ি থেকে জোর করে বলেছে যে বাচ্চা নিতে, পরিবারের একটা পরিস্থিতির চাপে তাদের ব্রেনের উপরে এগুলো ইফেক্ট ফেলে। এবং ধরো ল্যাকটেটিং মাদার, যারা সবে বাচ্চা হয়েছে, তারা বাচ্চাটা অতটা মানে নিজেকেই একটা হেডেক মনে করছে, তার একটা বাচ্চা হওয়া মানে তো তার শরীরের উপরে একটা যেমন হরমোনাল চেঞ্জেস, তার সঙ্গে সঙ্গে তার সবকিছু চেঞ্জেস, পুরো দুনিয়াটাই চেঞ্জ হয়ে যায় একটা বাচ্চা যখন একটা মায়ের হয়, তখন নানা রকম সমস্যা তৈরি হয়, তার সাইকোলজিক্যালি অনেক সমস্যা তৈরি হয়। সে তখন এই জিনিসটাকে একটা হ্যাজার্ড হিসেবে নেয়, যে বাচ্চাটাকে, এরকম তোমরা প্রচুর নিউজ চ্যানেলে পাবে যে বাচ্চাকে
হয়তো গলা টিপে মেরে দিয়েছে বা রেল লাইনের ধারে ফেলে এসছে, সে নিজের মাই এই জিনিসগুলো করে, কারণ তার এই জিনিসগুলো পছন্দ হয় না। তার শরীরের ওপরে, তার মেন্টালি ফিজিক্যালি অনেক এফেক্ট পড়ে। তার ফলে সে জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারে না ঠিকঠাক ভাবে। তার জন্য তার ফিজিওলজিক্যাল চেঞ্জেস গুলো হওয়ার কারণে তার মেন্টালি মানুষ আনহেলদি হয়ে যায়। আর কি হয়, আর একটা প্রবলেম হয় যেটা হলো সোশিও ইকোনমিক প্রবলেম। সোশিও ইকোনমিক সোশিও ইকোনমিক প্রবলেমটা কি জিনিস না, সোশিও ইকোনমিক প্রবলেমটা হলো যে সোশ্যাল, সামাজিক মাধ্যমের মাধ্যমে তার মেন্টালি প্রচুর অ্যাবনর্মালিটি তৈরি হয়। যেমন ধরো কারোর সাথে কারোর ডিভোর্স হয়ে গেল। ডিভোর্সটা একটা মানে ভীষণ একটা জিনিস, যে অনেকের কাছে কিছুই না, আবার অনেকের কাছে অনেক কিছু। এই জিনিসটাকে অনেকে মানসিক দিক থেকে মেনে নিতে পারে না, যার ফলে তার মেন্টাল হেলথ খারাপ হয়ে যায়, সে মানসিক ভাবে অসুস্থ হয়ে যায়। যে ডিভোর্সের ফলে তার মনে করে যে আমার সবকিছু মনে হয় শেষ হয়ে গেল, কিন্তু সেরকম তো কিছুই না। যে একটা জিনিসের সম্পর্ক শেষ মানে আবার নতুন করে জিনিসটা শুরু করা যায়, কিন্তু সেই জিনিসটাকে সে অ্যাকসেপ্ট করতে পারে না। বা এর ফলে তার মনে অনেক প্রতিহিংসা জাগ্রত হয় যে আমিও ওর কোনো ভালো কিছু ঠিক হতে দেবো না, যার ফলে তার সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন মানে মেন্টালের দিক থেকে সে অসুস্থ হয়ে যায়। এটা একটা সোশিও ইকোনমিক ফ্যাক্টর। এবং তারপরে আরো অনেক রকম আছে, যেমন পোভার্টি। পভার্টি রিলেটেড, পভার্টি কি না, দারিদ্রতা। দারিদ্রতা থেকেও মানুষের অনেক রকম মানসিক অসুস্থতা তৈরি হয়েছে। যখন সে দেখে যে আমার পাশের বাড়ির লোকটা, বাবা তার অনেক টাকা পয়সা, তার ছোটবেলা থেকে সে সবকিছু পেয়েছে, যা কিছু চেয়েছে তার বাবা মার কাছে সে সবকিছু পেয়েছে, কিন্তু আমি সে জিনিসটা অ্যাচিভ করতে পারিনি কারণ আমার বাবা গরিব, আমার বাবা এই আমাকে যা চেয়েছে তাই কিছু দেয়নি। তার ফলে একটা তার মধ্যে মানসিক দ্বিধাদ্বন্দ্বের তৈরি হয়। তার ফলে এই দারিদ্রতা থেকেও অনেক রকম, শুধুমাত্র এই একটা কারণ নয়, অনেক রকম কারণ আছে। এরকম অনেক পরিস্থিতির কারণে মানুষের মনের উপরে তার পরিস্থিতির জন্য চাপ সৃষ্টি হয়। তুমি এর ভালো একটা উদাহরণ পাবে জঙ্গি। তুমি দেখবে যে সমস্ত সন্ত্রাসবাদীরা আছে, তারা দেখবে লোকের ভালো সহ্য করতে পারে না। এ বাবা, এই দেশ এই কান্ট্রি এত ভালো করলো, আর আমাদের দেশে তো এরকম কান্ট্রিতে এরকম ফ্যাসিলিটি নেই, তাহলে ওরা বড়লোক, যা ওদের গিয়ে মেরে আছে। তাহলে সেই একটা যে জঙ্গি, সে কি আদৌ সুস্থ মানুষ বলে মনে হয়? তার ফিজিক্যাল কন্ডিশন ভালো, মানছি তার শরীর সব দিক থেকে সুঠাম চেহারা, তার হচ্ছে মেন্টাল সোশ্যাল সবকিছু ভালো, কিন্তু তার মেন্টাল পরিস্থিতি খারাপ, যে লোকজনের মাঝখানে গেলেই মনে হবে এরে মারি ওরে মারি তারে মারি, সবাইরই মেরে ফেলবে। এই যে পরিবেশ পরিস্থিতি, এই যে একটা বাজে অবস্থা, এই প্রভার্টি থেকেও, এই দারিদ্রতা থেকেও একটা মানুষের মানসিক স্বাস্থ্য খারাপ হয়। এবং ডেথ, কেউ ধরো কাউকে খুব ভালোবাসে এবং তার হঠাৎ করে কোনো কারণে মৃত্যু হলো, সে শুধুমাত্র প্রেমিকের কথা বলছি না, নিজের বাবা মা আত্মীয় পরিজন, ধরো তার সঙ্গে তার খুব অ্যাটাচমেন্ট ভালো ছিল, হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল, এবং তার ফলে তার সে মানসিক ভাবে সে আর জিনিসটা থেকে অ্যাচিভমেন্ট মেনে নিতেই পারছে না, যে এটা কি করে হলো, এটা সে কি করে ছেড়ে চলে গেল, আমাকে এই সময় এই পরিস্থিতিতে ছেড়ে কি করে চলে গেল। এই যে তার মানসিক চিন্তা ভাবনা, এই যে তার মেন্টাল স্থিতি, এর ফলে সে আস্তে আস্তে ডিপ্রেশনে যায়, এবং তার ফলে সে আস্তে আস্তে সোশিও ইকোনমিক দিক থেকে আনস্টেবল হয়ে যায়, হয়ে তখন এইটাও একটা কারণ ফ্যাক্টর হিসাবে কাজ করে মেন্টাল হেলথ, মেন্টালি আনহেলদি হওয়ার। এটাও একটা কারণ। এবং প্রস্টিটিউশনও আর একটা কারণ। যেমন আস্তে আস্তে দিনের পর দিন সে প্রস্টিটিউট হতে হতে তার মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। তাই এই ছিল কিছু কারণ, এবং কিছু প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসে এই ছিল কিছু টপিক যেগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে অন্য কিছু নিয়ে আলোচনা হবে। থ্যাংক ইউ।